What a back. Hold him! হ্যালো গাইজ, রিয়াসাদ আজিম ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আজিম অ্যান্ড আজম শোতে। ডেফিনেটলি কন্টেম্পোরারি ক্রিকেটীয় ইস্যুস নিয়ে আমরা আলোচনা করি, যদিও এই মুহূর্তে অনেকটা ভাইবস হচ্ছে কোপা আমেরিকা অ্যান্ড ইউরো। তবে বাংলাদেশের ক্রিকেটীয় ইস্যুগুলোকে ছোট করে দেখার বা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আতিফ আজমকে আমি কিছু প্রশ্ন করে আলোচনাটা শুরু করতে চাই। আতিফ ভাই, আমরা তো যে কোনো জিনিসের মানে খুব বেসিক দুটা জিনিস আমরা পাই, একটা হচ্ছে আপনার ভালো আর একটা হচ্ছে খারাপ। সো ওই হিসাব থেকে আমি যদি ভালো মন্দের হিসাবটা আপনাকে বলতে বলি বা করতে বলি, আপনাকে নিজের কাছে কি মনে হয়, ভালো না খারাপ? না, আমার কাছে মনে হয় ভালো। আপনি ভালো মানুষ? ভালো আছি, ভালো মানুষ। ভালো মানুষ আমি, আপনিও ভালো মানুষ। আমিও ভালো মানুষ, মানে আমরা দুজন ভালো মানুষ। অটিস গিবসন খুব ভালো করছিলেন, খুব ভালো মানুষ করছিলেন। ভালো ভালো মানুষ। অবশ্যই। টনি মানে- হ্যামিং মানুষকে এটা তার মতো অপদামস্তক ভদ্রলোক এই যাবৎ এসেছে বলে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। এই যে ভালো মানুষগুলো, এরকম ভালো মানুষগুলো শেষ পর্যন্ত ক্রিকেটে টিকতে পারে না, এটা কারণটা কি? ভালো মানুষদেরকে কি বাংলাদেশ ক্রিকেট পছন্দ করে না? আপনি না। যাদেরকে ভালো বলেন, ভালো মানুষ এবং দক্ষতার দিক থেকে শীর্ষ পর্যায়ের মানুষ হিসেবে যাদেরকে অভিহিত করছেন, তারা কেন টিকতে পারে না? টনি হেমিংস এর কথা দিয়ে শুরু করি, আপনার জি। চেষ্টা দিয়ে শুরু করি। টনি হেমিংস তো আসলে বাংলাদেশে একটা সুবাতাস নিয়ে এসেছিল। হুম। তার মতো একজন মানে যিনি তার যে বায়োডাটা, হুম। তার অবস্থান, হুম। বিশ্ব ক্রিকেটে তার অবস্থান, রাইট। হি ইজ নেক্সট টু নোবডি। তার বিশ্ব আশেপাশে ফুটবলেও, ফুটবলও, হ্যাঁ, মানে বিশ্ব ফুটবল স্টেডিয়াম, রাইট। টার্ফ ম্যানেজমেন্টে তার চেয়ে ভালো কেউ নেই। না, একদমই। তিনি আসলে আমাদের এখানে 2 বছর একটা চুক্তিতে, জি কিন্তু গত সপ্তাহে আমরা জানলাম যে তিনি ছেড়ে চলে গেছেন, মানুষ ক্রিকেট বোর্ড ছেড়ে চলে গেছেন। জি এটা শুধুমাত্র সারপ্রাইজিং বললেই আমার কাছে কম বলা হবে, এটা শকিং। জি টু বি অনেস্ট, এটা শকিং। তার মতো একজন দক্ষ মানুষকে আমরা রাখতে পারলাম না, কেন রাখতে পারলাম না, এটা কিন্তু আসলে তদন্তর বিষয়। জি বিকজ টনি হেমিংস কিন্তু অনেক চেষ্টা করেছে, যেভাবে আপনি দেখেছেন তাকে, মানে একদম। একটা মিষ্টি হাসি নিয়ে একদম একদম। সর্বক্ষণ মাঠের মধ্যে এবং থাকা। চলে যাবার এক সপ্তাহ আগেও সে ঢাকার বাইরের স্টেডিয়াম গুলো ভিজিট করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সেখানটায় যদি চলেই যাবো তাহলে তো এই কাজগুলো করতো না। হ্যাঁ, যে চলে যাবো এই টনি হেমিংস যখন চলে যাচ্ছেন, মানে চলে যাওয়াটা, মানে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে ইয়ে করে যে সবকিছু ঠিক নাই। কারণ সবকিছু ঠিক থাকলে টনি হেমিংস এর চলে যাওয়ার কথা না। রাইট টনি হেমিংস এর মতো মানুষ যখন এক জায়গায় আসেন, তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটে কিন্তু একটা বই লিখেছেন রাইট। অলরেডি। ওই বইটা কিন্তু অলরেডি সিও কাছেও তিনি পাঠিয়ে দিয়েছেন। জি এই বাংলাদেশ ক্রিকেটের টার্ফ ম্যানেজমেন্ট কিভাবে হবে। জি তার বাসায় কিন্তু একটা রিসার্চ ল্যাব ছিল জি এই সয়েল ম্যানেজমেন্ট, জি যেখানে তিনি গ্রাউন্ডের লোকদেরকে নিয়ে যেতেন। জি। তার মানে কি, তার পরিকল্পনাটা কিন্তু খুব ছোট ছিল না, ছোট পরিসরে না, না। জাস্ট আমি এক lab বছর করতে আসলাম, কাজ রাইট করলাম, ঢুকলাম, বেড়ে গেলাম। Right. ইটস নট লাইক দ্যাট। রাইট। সো যদি এরকম একটা মানুষ যখন চলে যায়, তখন নিশ্চয়ই কোনো দুঃখ নিয়ে চলে গেছে। এরকম একটা মানুষ চলে যায়, এরকম একটা মানুষ দুঃখ নিয়ে চলে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি অ্যালেন ডোনাল্ড চলে গেলেন, এর আগে আমি যে নামটা বললাম অটিস গিবসন চলে গেলেন। মানে একটার পর একটা মানুষ আসলে চলে যাচ্ছেন। মানে চলে যাওয়ার লিস্টটা এত বড় কেন? যারা দক্ষ, যারা বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করছেন, তারা কেন চলে যাচ্ছেন? এবং এগুলোর তো কোনো পিওর অ্যান্সার আমরা ফ্রম ক্রিকেট বোর্ড পাই না। না, এটা তো আসলে এখন স্পেকুলেশনের ব্যাপার। মানে এটা তো আসলে আমিও কিছু বলতে পারবো না, আপনি কিছু বলতে পারবেন আপনার না। বাসায় কেন চুরি হচ্ছে, এটা স্পেকুলেশন। whenever you are the owner of this house, না, এটা স্পেকুলেশন না, এটা তো অবশ্যই আমার নিজের দেখতে হবে কেন কে দেখতে হবে। তাহলে ক্রিকেট বোর্ডের আমার সিসিটিভি ক্যামেরা, ক্রিকেট বোর্ডের অ্যাসপেক্টসে কেন এটা এখনো স্পেকুলেশন? দিস ইজ নট দ্য ফার্স্ট কেস। আমি যদি শুরু করি স্টিভ রোডস থেকে, এটা শুরু করা যেতে পারে। অবশ্যই সিরিয়াস জি। যে যারা এখানে টিকতে পারে, একদমই। যারা টিকতে পারে না, এবং কেন টিকতে পারে, তারা এই কালচারের সাথে টিকতে পারে না। জি। এখন ধরেন ক্রিকেট পাড়ায় সবচেয়ে বড় যেই হাওয়াটা উড়ে, জি সেটা হলো যে কোনো মানে টনি হেমিংসে চলে যাওয়া এবং এখনকার ডোনাল্ড ট্রাম্পের চলে যাওয়া, এটার সাথে কিন্তু দুটো মানে একটা দেশে দুজন মানুষকে মিলানো যায় একদমই। খুব সহজ ভাষায় বললে একটা শ্রীলঙ্কার মনোপলি কি বাংলাদেশ ক্রিকেটকে গ্রাস করে ফেলছে কিনা, এটা নিয়ে কিন্তু একদমই। এখন কিন্তু কানাঘুষা হচ্ছে। একদমই। টনি হেমিংস চলে যাওয়ার পরে কিন্তু এই কানাঘুষা বাড়া হচ্ছে। মানে কারণ যখন strong টনি হেমিংস হয়েছে। ছিলেন, জি তখন কিন্তু এই কানাঘুষা হয় না। আচ্ছা, হাতুরের সাথে অনেকে হয়তো থাকতে পারে না, জি বাট যখন টনি হেমিংসের মতো মানুষ চলে যাচ্ছে, তখন কিন্তু এই কানাঘুষা ক্রমশই কিন্তু মানে চক্রাকার বৃদ্ধিতে বাড়তেছে। জি। বিকজ তার মানে কি, এখানে একটা শ্রীলঙ্কার মনোবলি, যেখানে কেউ ঢুকতে দিব না, কাউকে ঢুকতে দিব না, অস্বস্তিকর পরিবেশ আমরা একটা তৈরি করে রাখবো। অস্বস্তিকর পরিবেশ। End of এবং the day। এখানে কিন্তু যদি এরকম মানুষ যখন চলে যায়, তখন সবচেয়ে খারাপ জিনিস জিজ্ঞাসা হবে, আপনি এক জায়গায় কাজ করেন, আপনার জায়গা থেকে যখন খুব ভালো মানুষ চলে যাবে, তখন কিন্তু আপনার ওই জায়গায় ওই প্রতিষ্ঠানে কিন্তু ভালো মানুষ আসতে যাবে না। রাইট। মানে কোন সিভি বা কোন ক্যাটাগরির মানুষগুলো আসলে লিভ করছে বিসিবি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আজকে আপনি যদি একটু যদি পিছনের দিকে তাকান,
আমাদের কিন্তু কিছুদিন পরে ভুলে যাবো আমরা যে আসলে শেষ কবে বাংলাদেশে একজন পুরো টেনিওর কমপ্লিট করে একটা কোচ গেছে। জি, ট্রু, ঠিক না? জি। ইটস নট রাইট। এটা ওয়ার্ল্ড ক্রিকেটে একটা হেলদি হাতুরা সিং থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত এবং মার্চের বেতনটাও নিবে, কারণ মার্চ পর্যন্ত আপনার ওয়ার্ল্ড কাপ চলবে। হ্যাঁ মানে সেটাই আমি ইটস নট রাইট, একটা হেলদি দেয় না। ধরেন আজকে যদি সবকিছু ঠিক থাকতো, আমি শিওর সবকিছু ঠিক আছে, যদি যেভাবে বোর্ড বলছে সবকিছু যদি ঠিক থাকতো, তাহলে মোস্তাককে আমরা কেন এখন থেকেই পেলাম না? কেন আমাদের ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হচ্ছে? এখানেও কি কোনো কিছু আছে? মানে আপনার মোস্তাক, হ্যাঁ মিস্টাকের পিছু কিছু এখানেও আপনি শ্রীলঙ্কান মনোপলিকে রিলেট করতেই পারেন আতিফ আজম, কারণ ডিসেম্বরের পর মানে হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমিটমেন্ট আছে, মানে ডিসেম্বরে তিনি আসবেন না, আসবেন জানুয়ারি থেকে। এখন যদি জানুয়ারি থেকে তিনি আসেন, ফেব্রুয়ারিতে হাতুরা সিং গুড বাই হবে। হ্যাঁ, তার মানে মোস্তাক যে ডিসেম্বরের পরে হলে আমি আপনি মোটামুটি একটাই শিওর যে মোস্তাক আহমেদের নেক্সট অ্যাসাইনমেন্ট হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। রাইট, রাইট। এবং শ্রীলঙ্কান মনোপলির ব্যাপারটাও কিন্তু ওখানেই শেষ হওয়ার কথা। কিন্তু আসলে আমার প্রশ্নের জায়গাটা যে ধরেন আপনার এখানে চাইনিজ মনোপলি আছে বাংলাদেশের ইকোনমির উপরে, আমি সেটাকে একসেপ্ট করি। বাংলাদেশ ইকোনমির উপরে, বাংলাদেশের ভূরাজনীতির উপর, জিও পলিটিক্সের উপর ইন্ডিয়ান মনোপলি আছে, সেটা আমি বিশ্বাস করি। আপনাকে সামটাইমস বিলিভ করতে হয়, সামটাইমস ডিপেন্ড করতে হয়, তাই না? পররাষ্ট্র নীতির উপরে আপনার ইউএস এর একটা প্রভাব আছে, সেটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের অভ্যন্তরীণ ক্রিকেটে বিসিবির ক্রিকেটীয় ডিসিশনস এর জায়গায় শ্রীলঙ্কান মনোপলি, এটা খুব হাস্যকর না ভাই? এবং এটা চলে আসছে না, এটা চলে আসছে, হাস্যকর চলে আসছে, এবং এটা আমাদের মানে শীর্ষ মহলে এটাকে, এবং এই কোচ যারা এই মনোপলির সাথে জড়িত বা কিউরেটর গামিনী ডি সিলভা, আমি উল্লেখ করেই বলতে চাই, কিংবা হচ্ছে চান্ডিকা হাথুরু সিং, এদের ওয়ার্ল্ড ওয়াইড কোনো ধরনের রেপুটেশন নাই, কোথাও কোনো ন্যাশনাল টিমে টিকতে পারেন নাই, কোনো দেশে এতদিন ধরে তারা কাজ করতে পারেন নাই। এবং আমি গ্যারান্টি দিতে পারি যে গামিনী ডি সিলভা এখানটা চাকরি যদি চলে যায় কখনো, সেটা যাবে না আমি জানি, তিনি আমৃত্যু এখানটায় কাজ করবেন, এটা মনেই হয় এখন পর্যন্ত যেটা বলছি আমরা। মানে আপনি দেখেন যে আপনি যদি হচ্ছে কখনো যেত আবার ফিরে আসতো, আপনি বলতে পারতেন হাথুরু সিং ছেড়ে গেছে আবার আসছে, আপনি বলতে পারেন হাথুরু সিং আবার যাইতে পারে। গামিনী যে শুরু করছে এটা তো শেষ নাই, মহাবিশ্বের মতো তার টেনে উঠটা, তাই না? এটা সম্প্রসারণশীল। তো ওই জায়গা থেকে যদি আমরা বলি যে এইরকম কেন সিচুয়েশনটা, আপনার এখানে লোকাল যারা তারা টিকতে পারে না, পাপন ভাইও নাকি আগামী বছর রিটায়ার করবে, গামিনী ডি সিলভাকে আপনি সরাতে পারছেন না, জাদুটা কোথায় আসলে? আমি একটা খুবই আপনাকে তথ্য দিই, মানে একটা খুবই, মানে আমার কাছে তথ্যটা খুবই অ্যালার্মিং মনে হচ্ছে। জি, টনি হেমিংসের সাথে কথা বলা প্রাককালে, চলে যাওয়ার পরে তার সাথে আমার কথা হয়েছে। জি, সে বলছে আমি গামিনী ডি সিলভাকে চিনি না। আচ্ছা, আমার সাথে তার কোনো কথা হয়। আচ্ছা। দিস স্টেটমেন্ট অ্যালোন প্রুভস যে বাংলাদেশের ক্রিকেটটা এখন কোথায় গেছে। বুঝতে পারছি। আপনার হেড কিউরেটর যখন এরকম একটা যখন টনি হেমিংসের সাথে চিনে না বলতেছে সে ভদ্রলোক, দেন ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে আমরা আসলে কোন জায়গায় যাচ্ছি। গামিনী ডি সিলভার যখন হেড কিউরেটর হবেন, তখন টনিকে একটা ওয়েলকামিং কোনো কিছু দিবে, কিন্তু তার যখন বলে যে আমি তাকে চিনি না, জি, আই হ্যাভেন্ট স্পোকেন উইথ হিম, জি, তার মানেটা কি দাঁড়ায়? তার মানেটা এটাও দাঁড়ায় আতিফ আজম, আমি নিজে দেখেছি, আপনি দেখেছেন, আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম, টমি হ্যামিং কাজ করছে, পিছনে গামিনী ডি সিলভা দাঁড়িয়ে আছে। নাচে না তার মানে কারণ নাই, এই নাচে না বা আমি ওরে চিনি না, ঠিক আছে? অনেক সময় হয় না, আমরা দেখি তো, মানে এটা অন্যভাবে কেউ নেবেন না, যে পরিমণি, অপবিশ্বাস কিংবা আমাদের বুবলি অপুর মধ্যে বেশি হয় যে আমি ও কি ফেসবুক স্ট্যাটাসে তো দেখিনি, আমার টাইম নেই, এই টাইপের একটা অবস্থা না? এটা কিন্তু অনেকটা এরকম, আপনি একই মাঠে কাজ করছেন, আপনি যখন বলছেন যে আপনি তাকে চেনেন না, অফকোর্স সামনাসামনি কথা বলছেন, তারপর আপনি বলছেন চেনেন না, তাহলে তো এই সম্পর্কটা, এই নাচেনার সম্পর্কটা যতটুকু রিয়েলিস্টিক, যা আসলে সত্যি সত্যিই চেনে না, তার থেকে তো আমার কাছে মনে হয় এটা অনেকটা অপু বুবলির মতো অবস্থা। হ্যাঁ অবশ্যই, কারণ তার মানে তাদের সম্পর্ক ভালো না। এটা তো নাচে না, মানে আমি তাকে চিনি না মানে কি, দে আর নট ইন আ গুড টকিং টার্মস। তাদের প্ল্যানিং এর মধ্যে কখনো একসাথে ছিলেন না। বাংলাদেশ ক্রিকেটটাকে তো তাদের দুজনেরই সামনে এগিয়ে নিয়ে, একদমই। যদি এখন গামিনী বলে থাকেন যে আমার শেরে বাংলাটা আমার নিজের, জি, এবং ওই মাঠগুলো তার, জি, এইভাবে তাদের ক্রিকেট আগাতে পারে একদমই না। আজকে যদি শেরে বাংলা দুটো ভালো লোক লাগে, গামিনী যদি মনে হয় টনিকে লাগবে, টনিকে নিয়ে আসবেন। একদমই। টনি যদি মনে হয় গামিনী এই জায়গায় ইনপুট লাগবে, টনিটাকে নিয়ে, তার মানে কি শেরে বাংলার ডিসিশন, শেরে বাংলার শের বা শেরে বাংলার সবকিছুই কি আসলে ডিসাইড করবেন হচ্ছে গামিনী ডি সিলভা, যেখানে কে থাকবে? জাহিদ রেজা বাবুকে আপনি কতদিন দেখেছেন? আমি আমার মানে এখানে কাজ করার সুযোগ কতদিন দেখেছেন? যে মিরপুরে এসে কয়টা দিন কাজ করেছেন, এমন না যে তিনি চট্টগ্রামের লোকাল, যশোর ওয়েস্ট, হ্যাঁ? তো তিনি চট্টগ্রামে পড়ে আছেন, আমরা কখনো এখানটায় দেখলাম না। আমি অনেক সময় শুনেছি, আমার প্রিয় মাহবুব আলম ভাই অনেক দক্ষ সংগঠক, মাহবুব ভাই বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবার পথে যে কজন খুব প্রগ্রেসিভ রোল প্লে করেছেন তাদের একজন, ওই রেসপেক্টটা আমি তাকে দিতে চাই। ওইটা রেখেই বলছি, মাহবুব ভাই একসময় আমাকে ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা ঘুরিয়ে পেয়েছি, এরপর থেকে রোটেশন ওয়াইজ আমরা হচ্ছে হিরোটাদেরকে দেখবো, বিভিন্ন মাঠে পাঠানো হবে, সেটা তো হয়নি।
কেন এই জায়গাটায় গামিনী সিলভাকেই থাকতে হবে, মানে কেন ব্যাপারটা এরকমই? ওই যে ইলিয়াস ভাই ছোটবেলায় আপনি নিশ্চয়ই মানে এটা কি গামিনী কি কোনো জায়গায় কোটা মোটা না, না। পান কিনা আমাকে একটু বলেন তো ভাই শুনি। কোটার কথা না, ছোটবেলায় আমরা একটা জিনিস কিন্তু কোটাই মনে বলছিলাম যে হইতেছে। যে বিচার যাই হোক তাল গাছটা আমার, জি, এখন সব রোটেশনই হবে তাল গাছ, মানে যে গামিনীরা থাকবেন এখানে এক জায়গায় থাকবেন। গামিনী হচ্ছে তাল গাছ, তাল গাছের মধ্যে লাগে কিন্তু না, ভালোই। আসলে আর আলোচনা করার কিছু নাই, আমাদেরকে আলোচনা শেষ করতে হবে, কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন। মেগাবাইট গিগাবাইট খরচ করছেন, আতিফ আজমকে দেখছেন, আপনাকেও দেখছেন, আমাকেও দেখছে, আমাকে ভালো মানুষ হিসেবে তিনি অভিহিত করেছেন, এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এটা কি আপনি ওই অনেকটা টনি হ্যামিং ইয়েকে চেনে না ওই রকম অর্থে ভালো মানুষ আমাকে বলেছেন, নাকি সত্যি সত্যি ভালো বলেছেন? না না, আমরা তো একসাথে কথা বলি, আমরা তো একসাথে অন্তত খাওয়া দাওয়া করি। আমার নাম কি বলেন তো? রিয়াজ আজিম। উনি আমাকে চেনে। সবাই ভালো থাকবেন।